দেখো, কাল রাত্রিরে এমন কিছু রুলস আমাদের সামনে এসেছে যেটা আইএসএলে কোথাও টিমগুলোকে টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে, মানে স্কোয়াড বিল্ডিংয়ের ক্ষেত্রে বেশ কিছু রিল্যাক্সেশন দিতে চলেছে। একে একে সব কিছু নিয়ে কথা বলবো। এবং এতদিন ধরে যারা আইএসএলকে খুব ডিপলি ফলো করছে তাদের মধ্যে অনেকেই গত কয়েক সিজন ধরে একটা বিষয় জানাতে শুরু করছিল যে যদি আমাদেরকে ভালো স্কোয়াড তৈরি করতে হয়, যদি আমাদেরকে আরও বেটার কম্পিটিশনস দেখতে হয়, এবং সবচেয়ে বড় কথা যে টিমগুলো এফসি কম্পিটিশনসে যাচ্ছে, আজকে আমার পছন্দের টিম যাচ্ছে, কালকে আমার পছন্দের টিম নাও যেতে পারে, বাট যেই যাচ্ছে সে কোথাও গিয়ে তো আমার দেশকে রিপ্রেজেন্ট করছে। আমার দেশের যে কোএফিসিয়েন্ট রয়েছে তার বাড়া বা তার কমে যাওয়া সবটাই কিন্তু সেই ক্লাবটার উপর ডিপেন্ড করছে। এবং সেখানে গিয়ে আমাকে ভাবতে হবে যে এই টিমটা যেন ভালো পারফরমেন্স করতে পারে। কিন্তু সেই পারফরমেন্স করার পেছনে তাকে স্কোয়াড বিল্ডিংয়ের ক্ষেত্রে যে সমস্ত রিল্যাক্সেশনসগুলো দেওয়া দরকার সেটা কতটা আইএসএল কর্তৃপক্ষ দিচ্ছে, এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন থেকে যাচ্ছিল। যে নিয়মগুলো এসেছে এর সাথে আরও যদি কিছু নিয়ম আসে তাহলে আমার মনে হয় যে আরও বেটার হবে। যেগুলো এসেছে সেগুলো নিয়ে কথা বলবো, এবং তার পাশাপাশি আমার ওপিনিয়নে আরও কী কী এক্সট্রা অ্যাড হওয়া দরকার রয়েছে, যেটা হয়তো তোমরা কেউ এগ্রি করতে পারো, কেউ ডিসএগ্রিও করতে পারো, কিন্তু নিজেদের যে ওপিনিয়ন্স রয়েছে ভ্যালুয়েবল, সেটাকে অবশ্যই কমেন্ট করে যেও। আমার যা কিছু বলার রয়েছে নিশ্চিতভাবে বলবো নতুন আসা নিয়ম এবং আরও কী কী চেঞ্জেস দরকার রয়েছে সেইগুলো নিয়ে। দেখো, ফার্স্ট অফ অল যে নিয়মটা সবার সামনে এসেছে সেটা হচ্ছে, এতদিন ধরে আমরা দেখতাম যে বিদেশি যা সিগনেচার হতো, 6জন করে তো সিগনেচার হতো, বা বলা চলে যে 6জন রেজিস্ট্রেশন হতো। সিগনেচার একটা ক্লাব যত খুশি করাতে পারে, কিন্তু রেজিস্ট্রেশন আইএসএলে 6জনকেই করাতে পারবে। সেই 6জনের মধ্যে 5জন নর্মাল ফরেনার, পৃথিবীর যে কোনো দেশ থেকে তুমি তাকে নিয়ে আসতে পারো, এবং তার সাথে আরও একজন এশিয়ান কোটার ফরেনার নিয়ে আসতে হতো। এশিয়ান কোটা মিন্স এএফসি কোটা। এশিয়ান কোটাটা একটু এখানে উল্টো শোনাবে, কারণ অনেকে এর আগে কমেন্ট করেছি যে অস্ট্রেলিয়াকে কী করে এশিয়ান দেশ বলো। তার কারণটা হচ্ছে, অস্ট্রেলিয়াকে এই কারণে আমরা এশিয়ান দেশ বলি, তার কারণ অস্ট্রেলিয়া কিন্তু আন্ডার এএফসি, বহুদিন থেকে তারা এএফসিতে রয়েছে, অর্থাৎ এশিয়ান ফুটবল কনফেডারেশনে রয়েছে। এটা আমাদের অজানা কোনো ব্যাপার না। এর আগে তারা 2015-তে এএফসি এশিয়ান কাপ অবধি জিতেছে। রিসেন্টলি তাদের ক্লাব এএফসি কাপ জিতেছে। আমাদের সাথে তাদের দুবার এএফসি এশিয়ান কাপে মিট হয়েছে, আমরা হেরেছি, সব আমরা জানি। বাট তারপরে আমরা প্রশ্ন করি, অনেকে প্রশ্ন করে সেটাকে নিয়ে। কিন্তু এশিয়ান কোটার যে সিগনেচার বা এএফসি কোটার যে সিগনেচার, সেই সিগনেচারটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সেই সিগনেচারটা আইএসএল কর্তৃপক্ষ তুলে নিচ্ছে। এই ক্ষেত্রে 6জন যে বিদেশি থাকবে একটা টিমে, সেটা পৃথিবীর যে কোনো দেশ থেকে হতে পারে। সেখানে তুমি এশিয়া থেকেও 6জন সই করিয়ে নিতে পারো, কোনো ম্যাটার না। কিন্তু তোমার হাতে পুরো সুযোগ থাকছে, তোমার কাছে কোথাও হাতটা আর বাঁধা থাকছে না। দ্বিতীয় যে রুলটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে, এতদিন ধরে আমরা দেখতাম যে 16.5 crore একটা স্যালারি ক্যাপ। স্যালারি ক্যাপ কী জিনিস না, তোমার যে টোটাল স্কোয়াডটা তৈরি হচ্ছে সেই স্কোয়াডের স্যালারি কত। অনেকে এখানে খুব বিভ্রান্ত হয়ে যায় একটা সার্টেন ওয়েবসাইট দেখে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভুলভাল ভিডিও বা বিভিন্ন রকম পোস্ট দেখে, যে একটা টিম 70 কোটির, একটা টিম 60 কোটির, 50 কোটির, 40 কোটির, এটা হচ্ছে তার মার্কেট ভ্যালু। এটা কখনো কিন্তু তার টোটাল স্কোয়াডের যে প্লেয়ারদের স্যালারি তা কিন্তু নয়। এতদিন অবধি রুল ছিল যে তোমাকে টোটাল স্কোয়াডের স্যালারি রাখতে হবে 16.5 crore। তুমি টোটাল ধরে নাও একটা টিমে 28 জন প্লেয়ারকে রেজিস্ট্রেশন করছো। এই 28 জন প্লেয়ার, 22 জন ইন্ডিয়ান প্লেয়ার এবং 6জন ফরেন প্লেয়ার, তাদের টোটাল স্যালারিটা হতে হবে 16.5 crore পার অ্যানাম। যে আমি টোটাল এই 28 জনকে যা স্যালারি দিচ্ছি তার অ্যামাউন্টটা কিন্তু 16.5 কোটি টাকা ক্রস করছে না। আমরা জানি বহু টিম আছে, বা ধরে নাও যে প্রত্যেকটা টিমই রয়েছে, তারা এই নিয়মটাকে মানতো না। এর লুপহোলস কি রয়েছে, মানে লিগাল লুপহোলস কি রয়েছে, যে তুমি এখানে স্যালারিটাকে একটা প্লেয়ারের কম দেখিয়ে দাও, এবং তার যে এক্সট্রা বোনাসেস রয়েছে, তার যে সাইনিং ইন বোনাস রয়েছে, বা তার যে বিভিন্ন পার্কস রয়েছে, তার যে আদার্স খরচা রয়েছে, সেটাকে বেশি করে দেখিয়ে দাও, এবং সেখানে কোথাও তুমি কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। আমাদের এখানে এই জিনিসটা চলছিল। এর কারণেই কিন্তু টিমগুলো এত ভালো স্কোয়াড তৈরি করতে পারছিল, এবং 16.5 crore যে রুল রয়েছে সেটাকে কেউ ভয়েড করেনি, কেউ এখনো অবধি ব্রেক করেনি, বা ব্রেক করেছে বলে কেউ কোনোদিনও লিগালি স্টেপ নিয়েছে এরকমও কিন্তু ঘটনা ঘটেনি। কিন্তু সেই যে 16.5 crore স্যালারি ক্যাপটা রয়েছে সেটাকে আপাতত বাড়িয়ে কিন্তু 18 crore করে দেওয়া হচ্ছে। কিন্তু তার সাথে আরও একটা বড় ব্যাপার নিয়ে আসা হচ্ছে, যে এই যে তুমি একটা স্কোয়াড বানাচ্ছ, ধরে নাও তুমি টোটাল একটা 28 জনের স্কোয়াড বানালে, সেই 28 জনের স্কোয়াড থেকে তুমি 2জন প্লেয়ারকে এই স্যালারি ক্যাপের বাইরে রাখতে পারবে, এবং এই 2জন প্লেয়ার কিন্তু যে কেউ হতে পারে। যে কেউ, 2জন ইন্ডিয়ান প্লেয়ার হতে পারে, 2জন ফরেন প্লেয়ার হতে পারে, একজন ইন্ডিয়ান একজন ফরেন, যে কেউ প্লেয়ার হতে পারে। তো এই রুলগুলো নিয়ে আসা হয়েছে যেখানে কোথাও আমাদের টিমগুলো ভালো স্কোয়াড তৈরি করতে পারবে। বিশেষ করে আমরা আইএসএল একটা বেটার কম্পিটিশনেরও দেখতে পাবো, যে ভালো ভালো প্লেয়ার তারা নিয়ে আসছে। এই সিজনে কতটা হবে না, আপকামিং 2024-25-এ কতটা হবে জানি না, কারণ অনেক টিমেরই কিন্তু টিম বিল্ড আপ কমপ্লিট হয়ে যাওয়ার পথে রয়েছে, কিছু কিছু স্লট ফাঁকা রয়েছে। কিন্তু পরবর্তী সিজনে তারা কিন্তু অনেক প্ল্যান করে টিম বিল্ডিং করতে শুরু করবে, এবং বিশেষ করে যারা এফসি কম্পিটিশনসে যাচ্ছে, এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এতে যে টিমগুলো যাচ্ছে
যাচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল এই সিজনে, পরবর্তী সিজনে অন্য কেউ হতে পারে। তো তারাও কিন্তু ভালো একটা ডিসেন্ট স্কোয়াড তৈরি করার পথে এগোবে, কারণ শোনা যাচ্ছে যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট সেখানে কিন্তু আনলিমিটেড সিগনেচার মানে আনলিমিটেড রেজিস্ট্রেশন রয়েছে। ম্যাচ ডেতে কত থাকবে এখনো অবধি বেরিয়ে আসেনি। চ্যাম্পিয়ন্স লিগ 2 শোনা যাচ্ছে যে 8 থেকে 10 জন প্লেয়ারকে রেজিস্ট্রেশন করানো যাবে, মানে বিদেশি প্লেয়ারের কথা বলছি, এবং চ্যালেঞ্জ লিগে কিন্তু 8 জন অবধি প্লেয়ার রেজিস্ট্রেশন করানো যাবে। তো সেখানে যদি ইন্ডিয়ান টিমগুলো একটু হলেও বেটার সিগনেচার করা প্লেয়ারদের নিয়ে যেতে পারে তাহলে কোথাও আমরা পারফরমেন্স বেটার দেখতে পারি। কিন্তু এর সাথে আমার যেটা ফিল হয় যে আরও কিছু নিয়ম কিন্তু এক্সট্রা অ্যাড করা দরকার রয়েছে, যার মধ্যে প্রথম ব্যাপারটা হচ্ছে যে 18 crore না, এটাকে 20 crore নিয়ে চলো। স্যালারি ক্যাপ যেটা রয়েছে এটাকে 20 crore নিয়ে চলো, কারণ একটা টিমকে কিন্তু সারা বছরে প্লেয়ারদের পেছনে যথেষ্ট পরিমাণে খরচা করতে হয়। এখন প্লেয়ারের সংখ্যা বেড়েছে, তাদের ডিমান্ড বেড়েছে, এবং আমরা চাইও প্লেয়াররা পয়সা পাক। একটা সময় প্লেয়াররা পয়সা পায়নি, তাদের দুরবস্থা গেছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যারা প্রফেশনাল প্লেয়ার, যারা টিমের হয়ে রক্ত ঘামটা ঝরাচ্ছে, টিম কেমন দেখো পারফরমেন্স করছে, টিম গেম কেমন হচ্ছে, কোচের ভিশন কী রয়েছে, টিম বিল্ড আপ অ্যাকচুয়ালি কী প্রসেসে এগোচ্ছে, কতটা তারা ভিশনারি রয়েছে, কতটা তারা ট্রফি জেতার জন্য খিদে রয়েছে, এই সব কিছুকে যদি আমি একটা পাশে সরিয়ে রাখি, টিমের জন্য প্লেয়াররা কিন্তু খেলে, কেউ ভালো খেলে কেউ খারাপ খেলে, বাট খেলে, তারা কিন্তু টিমের জন্য ঘাম রক্তটা ঝরায়। তো সেখানে তারা টাকাটা ডিজার্ভ করে এবং সেটা তাদেরকে দেওয়াটা দরকার। সেই ক্ষেত্রে 18 না, এটাকে 20 কোটিতে নিয়ে যাওয়া হোক, তাদের কোথাও আরও বেটার আমরা স্কোয়াড দেখতে পাবো। সেকেন্ড থিং হচ্ছে যে এই যে 6 জন বিদেশি রেজিস্ট্রেশনের ব্যাপার রয়েছে, এটাকে ইনক্রিজ করে 8 জন বিদেশি রেজিস্ট্রেশনের নিয়মে নিয়ে যাওয়া হোক। তুমি প্লেইং 11-এ 4 জন রাখো, সেই নিয়ম তোমাকে বদলাতে হবে না। 7 জন ভারতীয় প্লেয়ার, 4 জন বিদেশি প্লেয়ার, তুমি সেই নিয়ম রাখো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা টিম 8 জন বিদেশি যাতে সিগনেচার করে রেজিস্ট্রেশন করতে পারে সেই নিয়মে তুলে নিয়ে যাওয়া দরকার রয়েছে। তার কারণটা হচ্ছে যে যদি এখানে বিদেশির পরিমাণটা বেশি থাকে, 8 জন বিদেশি যদি থাকে, তাহলে এই যে দুটো টিম যারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ যাচ্ছে বা পরবর্তী সময়ে যারা যাবে, তারা কিন্তু এই 8 জন প্লেয়ারকেও ফার্স্ট 11-এ ইউজ করতে পারে, 7 জন অবধিও ইউজ করতে পারে। তাহলে কোথাও একটা টিমের যে স্ট্রেংথ সেটা কিন্তু বাড়বে। কারণ যখন আমাদের টিম সৌদি আরব, কাতার, ইরান, উজবেকিস্তান এইসব দেশের টিমগুলোর এগেনস্টে মাঠে নামবে, তাদের কিন্তু প্লেয়ারদের কোয়ালিটি অনেক হাই, এবং তারা যদি তাদের রুলটাকে অ্যাপ্লাই করে, যে ধরে নাও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ 8 জন বিদেশি নিয়ম করে দিল, এবার ভাই সৌদির একটা টিম বা কাতারের একটা টিম তারা যদি 8 জন বিদেশি প্লেয়ার নিয়ে নামে, তো সেখানে আমাদের টিমে 6 জনের থেকে তারা তো একটা অ্যাডভান্টেজ শুরুতেই পেয়ে গেল। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে অন্তত 6 থেকে আপাতত 8-এ নিয়ে যাওয়া হোক, তারপরে সেই সংখ্যাটাকে প্রয়োজন মতো বাড়ানো হবে যখন আমাদের আরও ডেভেলপমেন্ট এসে যাবে। এবং এর সাথে মার্কি সিগনেচারের যে রুলটা, সেই রুলটাকে আর একটু শিথিল করতে হবে। মানে এরকম না যে একটা প্লেয়ার ওয়ার্ল্ড কাপেও খেলবে, একটা প্লেয়ার ইউরো কাপেও খেলবে, একটা প্লেয়ার চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, আবার টপ 5 যে ইউরোপিয়ান লিগ রয়েছে সেখানে 75 অ্যাপিয়ারেন্স নিয়ে আসবে। এটাকে একটু শিথিল করা দরকার রয়েছে। তুমি টপ 5 লিগে 50 অ্যাপিয়ারেন্স করো, যে টপ 5 লিগ অন্তত 50 অ্যাপিয়ারেন্স করছে, তার মানে সে মিনিমাম 2 থেকে 3টে সিজন খেলছে, তো তার কোয়ালিটি নিয়ে সন্দেহ করার কোনো যুক্তি নেই। এবং যে প্লেয়ারটা নিজের দেশকে ইউরো কাপ, ওয়ার্ল্ড কাপ বা কোপা আমেরিকা কোথাও একটা রিপ্রেজেন্ট করাচ্ছে, তার মধ্যেও কিন্তু সেই কোয়ালিটিটা রয়েছে। তো তুমি সেই ক্যাটাগরিটাকে কিন্তু মার্কি প্লেয়ারে নিয়ে এসো। অবশ্যই এখানে বারবার করে এফএসডিএল যেটাকে বলে যে ভ্যালু অ্যাড করছে কিনা, ভ্যালু ফর মানি হচ্ছে কিনা, যে আমি তাকে যে মার্কি স্ট্যাটাসটা দিলাম সেটা কোথাও আমাকে ভ্যালু ক্রিয়েট করছে কিনা। কারণ আমার যে লিগটা রয়েছে, আমার যে লিগের সিচুয়েশন রয়েছে বা আমার যে পপুলারিটি রয়েছে, সেই প্লেয়ারের মাধ্যমে ছড়াবে কিনা এটা কিন্তু জানা দরকার। কারণ যে কেউ যদি মার্কি স্ট্যাটাস পেয়ে যায় এবং সেই ক্ষেত্রে যদি তার ক্লাব বা টোটাল আমাদের যে আইএসএল রয়েছে সেটা যদি রিচটাই না পায়, তাহলে হয়তো মার্কি স্ট্যাটাস দেওয়াটা খুব একটা লাভ হবে না। কিন্তু হ্যাঁ, একটা টিম সে কিন্তু একটা আরও বেটার সিগনেচারের পথে যেতে পারবে। তো এখানে আমার মনে হয় যে নিয়মগুলো নতুন করে আসছে বা যে নিয়মগুলোকে স্ক্র্যাপ করা হচ্ছে, খুব ভালো ডিসিশন। বাট তার পাশাপাশি আরও কিছু নতুন যেগুলো বললাম যে ওপিনিয়নে, সেইগুলোকে যদি নিয়ে আসা হয় তাহলে আরও বেটার হবে। এতে তোমাদের কি ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই শেয়ার করো। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, যা কিছু ব্যাপার রয়েছে অবশ্যই কমেন্ট করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।